সুতোয় ঝুলছে বাংলাদেশের ভাগ্য। যে ভারতের জন্য স্বাধীনতা পাওয়া, সেই ভারতের বিরোধিতা করতে করতে এখন বাংলাদেশের ভিতরের অবস্থাটাই গোলমেলে হয়ে গিয়েছে। সুতোয় ঝুলছে সে দেশের ভাগ্য। দেশটার প্রধান আয়ের উৎসের মধ্যে অন্যতম হচ্ছে বস্ত্র শিল্প, সেটাই বন্ধ হয়ে যেতে বসেছে। 1 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তালা ঝুলতে চলেছে বস্ত্র শিল্পে। একই অবস্থা পাট শিল্পের ক্ষেত্রেও। পাট শিল্পের যত কারখানা রয়েছে তার অনেক বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আর বাকি যেগুলি আছে তার মালিকেরা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন 1 ফেব্রুয়ারি থেকে তালা ঝুলবে চটকলগুলোতে। বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইলের তাঁত, তার অবস্থা অত্যন্ত সংকটে। আর সবেরই মূলে না সেই ভারত। না, ভারত কিছুই করেনি, তাতেই সংকটে বাংলাদেশ। কিছু করলে কি হবে সেটা তো সবাই জানেন। অসম লড়াইয়ে আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা নিয়ে এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন বাংলাদেশের বেহাল দশা আর সবচেয়ে বড় সংকটটি কেমন তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বাংলাদেশের বস্ত্র শিল্প মানে রেডিমেড শিল্পের উপরে না চারিদিক থেকে চাপ, আর সামনে শুধু অনিশ্চয়তা। মূল সংকটটা সুতোয়, সেই সুতোতেই ঝুলছে বাংলাদেশের ভাগ্য। ভারত থেকে বিপুল পরিমাণ সুতো শুল্ক ছাড়াই আমদানি করতে পারেন সে দেশের ব্যবসায়ীরা। বন্ডেড ওয়্যারহাউসের এই যে সুবিধা, এই আমদানিটা পুরোপুরি কিন্তু বৈধ পথে হয়। হঠাৎ করে ঢাকার মনে হয়েছে এর জেরে দেশীয় স্পিনিং মিলগুলো মানে সুতো তৈরির যে কারখানাগুলো সেগুলো ঢুকছে। যদিও বাংলাদেশের সুতোর মান গুণগতভাবে এত খারাপ এবং তার দাম এত বেশি, সে দেশের ব্যবসায়ীরাই মানে বস্ত্র শিল্পের ব্যবসায়ীরা সেই সুতো কিনতে চান না। কিন্তু এখন এমন অবস্থা, 50টির বেশি মিল বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর হাজারে হাজারে শ্রমিকের চাকরি চলে গিয়েছে। অনেক মালিক রয়েছেন তারা প্রকাশ্যে বলছেন যে তারা ব্যাংকের কিস্তি মেটাতে পারছেন না। হাসিনা সরকার পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা যেভাবে বেড়েছে তাতে বারংবার ঢাকা দিল্লিকে টেক্কা দিতে চেয়েছে। স্থলপথে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কার্যত বন্ধ করে রেখেছে। আবার ভারতের পাঠানো বিদ্যুৎও দিন দিন কমছে, তার ফলে কারখানাগুলোতে বিদ্যুৎ নেই, উৎপাদন কমে গেছে, অনেক ক্ষেত্রে থমকে গিয়েছে। এটা কি শুধু মানে শিল্প সংকট, নাকি সামনে আরো বড় সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত? আলোচনা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। আমি এবার মূল প্রসঙ্গটাতেই আসি, কিভাবে তালা ঝুলছে 1 ফেব্রুয়ারি থেকে। হাসিনা সরকার পতনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। অনেকেই ভেবেছে ভারত কি চুপ করে বসে রয়েছে, সত্যিটা কিন্তু তাই। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট এমন যে ভারত কিছু না করলেও শুধু ভারত বিরোধিতার জন্যই দেশটার সর্বনাশ নিশ্চিত। ভারতকে কিছু করতে হচ্ছে না, করাও হচ্ছে না ভারতের পক্ষে। কিন্তু ভারত না থাকলে বাংলাদেশ যে অচল সেটা সেখানকার শিল্পপতিরা বুঝছেন, ব্যবসায়ীরা বুঝছেন, আর তাতেই বড় সংকটের মুখে ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিষয়টা আমি একটু গল্পের মতো করে বলি। এখন ভারত থেকে সুতো আমদানিতে বন্ড সুবিধা একটা আছে, সেটা বাতিল করতে চায় বাংলাদেশের ইউনূস সরকার। মানে শেখ হাসিনার সময় না, তার জমানার অনেক আগে থেকেই এই সুবিধাটা বাংলাদেশ সরকার দিয়ে এসেছে। মানে
সুতো আমদানিতে এই সুবিধাটা দেওয়া হয় 80-র দশক থেকে। তখন থেকেই শুল্ক মুক্ত আমদানিটা করতে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এখন ইউনূস চাইছেন ভারত থেকে 10 থেকে 30 কাউন্টের যে সুতো, কটন সুতো, তার উপর থেকে এই বন্ডের সুবিধা প্রত্যাহার করানো হবে। তার বদলে বাংলাদেশের শিল্পপতিদের প্রপার শুল্ক দিয়ে সুতোটা কিনতে হবে। এবার এই যে 30 কাউন্ট বললাম, এই কাউন্ট কি সেটা বলি। সুতো কতটা সরু বা মোটা সেটা এই কাউন্ট শব্দটি দিয়ে পরিচয় পাওয়া যায়। কাউন্ট যত বেশি হবে সুতো তত সরু এবং উন্নত মানের। এবার বস্ত্র শিল্পের জন্য ভারত থেকে যে 30 কাউন্টের যে সুতোটা যায়, উন্নত মানের সুতো, সেটার ওপরেই বাংলাদেশের রেডিমেড বস্ত্রের যে শিল্পগুলি রয়েছে সেটা খুব বেশি নির্ভর করে। শিল্পের মালিকরা এই সুতোটাকেই চান, কারণ প্রথমত এটা উন্নত মানের এবং বাংলাদেশের ভিতরে যে সুতো তৈরি হচ্ছে তার চেয়ে ভারতের থেকে নিতে খরচ কম, কারণ এই বন্ডের সুবিধাটা ছিল। এখন সেই শুল্কটা তুলে দিতে চাইছে। তুলে দিলে কি হবে, তাতে নাকি বাংলাদেশের সুতো শিল্পের উন্নতি হবে। কিন্তু বাংলাদেশের সুতো শিল্পের উন্নতি করে কি হবে, সেই সুতোর চাহিদা তো দেশের মধ্যেই কম। অন্তর্বর্তী সরকারের অবশ্য যে বাণিজ্য মন্ত্রক আছে, তার দাবি ভারত থেকে সুতো আমদানিতে সুবিধার ফলে বাংলাদেশে সুতো কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতদিন এই অসুবিধাটা হয়নি, হঠাৎ কেন? আসলে ভারত বিরোধিতা করতে হবে তো, তাতে যে নিজের ক্ষতি সেটাই বোঝেনি ইউনূস সরকার। এখন ইউনূস সরকারের যে সিদ্ধান্ত বন্ড সুবিধা তুলে নেওয়া, তার বিরোধিতা করতে নেমেছে রেডিমেড পোশাক শিল্পের মালিকদের সংগঠনগুলি। তাদের দাবি সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল হলে রেডিমেড পোশাক শিল্প চরম ঝুঁকির মধ্যে পড়বে। বেশি দামে সুতো কিনতে হলে পোশাকের দাম বাড়বে, আর দাম বাড়লেই চাহিদা কমবে, বিদেশি অর্ডার কমে যাবে। একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশের এই বস্ত্র শিল্পের মালিকরা তারা এটা জানেন যে গত কয়েকটা বছরে ভারত রেডিমেড পোশাক বানিয়ে আন্তর্জাতিক বাজারের অনেকটাই ধরে নিয়েছে এবং ভারতে যেহেতু উন্নত মানের সুতো তৈরি হয় এবং সেটা কম দামে পাওয়া যায়, তার জন্য সেই পোশাকের দামও অনেকটা সস্তা। এখন বাংলাদেশের ভেতরের দামি সুতো কিনে দামি পোশাক বানিয়ে সেটা বিক্রি করবে কোথায়? বাংলাদেশের ওই সংগঠনগুলো দাবি জানিয়েছে দেশি স্পিনিং মিল মানে এই সুতো কারখানাকে যদি সুরক্ষা দিতেই হয় তবে সরকার নগদ সহায়তা দিক, অন্য আরো অনেক সুবিধা দেওয়া যায় সেসব দিক, কিন্তু ভারতীয় সুতোর উপরে শুল্ক চাপানো ঠিক হবে না। কেন এমনটা বলছেন তারা? তারা কারণ হিসেবে না একটা হিসেব দিয়েছেন, বুঝলেন? তারা একটা হিসেব দিয়েছেন, তারা বলছেন বিশ্ববাজারে 1 কেজি 30 কাউন্ট সুতোর দাম $2.50 থেকে $2.60 মধ্যে। সেখানে বাংলাদেশি মিলগুলো একই সুতো 1 কেজি বিক্রি করতে চাইছে $3, মানে কেজিতে ব্যবধান 40 থেকে 46 সেন্ট পর্যন্ত। তার মানও আবার এই ভারতের সুতোর মতো নয়। ফলে এই যে প্রতিযোগিতামূলক বাজার, সেই বাজারে 1 সেন্ট আধা সেন্ট যদি দামের হেরফের হয় তাতেই অনেক লোকসান, তাতে অনেক বিক্রি কমে যায়। সেখানে কাঁচামালের পেছনে অতিরিক্ত 40 সেন্ট খরচ করাটা আদৌ বাস্তবসম্মত নয় বলে বলছেন বাংলাদেশের রেডিমেড শিল্পের মালিকরা। আর গত বছরের এপ্রিলেই ভারত থেকে স্থলপথে সুতো আমদানিটা বন্ধ করে দিয়েছিল ঢাকা। যদিও সমুদ্র পথে বা অন্য কোনো মাধ্যমে যদি কেউ সুতো আমদানি করে তাতে কোনো বাধা নেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তাতেই তো অনেকটা বিপদ তৈরি হয়ে গিয়েছিল। কারণ স্থলপথ দিয়ে যদি সুতো যায় তার যে খরচ, অন্য পথে সুতো যেতে তার খরচ প্রথমত বেশি, আর যেহেতু মূলত ভারতের সুতোটা কলকাতায় গুদামজাত হয় এবং সেখান থেকেই বাংলাদেশে যায়, তাতে সময়টাও কম লাগে।
কম সময়ে পৌঁছে যাওয়ার সুবিধা নেই, আবার তাদের যে ভাড়া বাবদ খরচ সেটাও বেড়ে গেছে। এখন তার উপরে নতুন বিপদ। ফেব্রুয়ারি থেকে পোশাক শিল্পে অচল অবস্থা তৈরি হতে পারে এমন ইঙ্গিত স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইউনূস সরকার চিন্তার আরো কারণ আছে। শুধু সুতোয় রক্ষা নেই, পাট দোসর। কাঁচা পাটের তীব্র সংকটে ভুগছে বাংলাদেশের চটকলগুলো। এই সংকটের কারণ কাঁচা পাটের দাম সেদেশে অনেকটা বেড়ে গিয়েছে। তারাও মানে চটকলের মালিকেরাও জানিয়ে দিয়েছেন 1 ফেব্রুয়ারি থেকে সব কারখানা বন্ধ করে দেওয়া হবে, সর্বত্র তালা ঝুলবে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো দাবি করেছে প্রতি মন পাট নাকি 5,300 টাকায় বিক্রি হচ্ছে। এবার চটকল মালিকের সংগঠনগুলো বলছে এই পরিস্থিতি অর্থাৎ দামটা যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব পাটকলে তালা ঝুলবে, তারা বন্ধ করে দিতে বাধ্য হবে বলে জানিয়ে দিয়েছেন। মানে বস্ত্রের মতো পাট শিল্পেও তালা ঝুলতে চলেছে। ইতিমধ্যেই ইউনূস সরকারের যে বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে চিঠি পাঠিয়ে দুই যে ব্যবসায়ী সংগঠন তারা জানিয়ে দিয়েছে তাদের আলটিমেটাম। বাজারে কাঁচা পাটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কি হয়েছে, পাটকলগুলো তা কিনতে পারছিল না। এবার ক্রেতাদের চাহিদা মাফিক উৎপাদন তার জন্য করতে পারছে না, ফলে কারখানাগুলো ঢুকছিল। গত বছরের আগস্ট মাসে এই বস্ত্র পাট উপদেষ্টা যার নাম বললাম শেখ বশিরউদ্দিনকে চিঠি দিয়ে সংগঠনগুলো জানিয়েছিল এক্ষুনি ব্যবস্থা করা হোক, কারণ রপ্তানিকে নিয়ন্ত্রণে আনা হোক। দেশের চাহিদা পূরণের আগেই পাট রপ্তানি করে দিচ্ছিলেন পাট চাষিরা নয়, মধ্যস্বত্বভোগী দালালরা। এবার বৈঠক হয় বশিরউদ্দিনের সঙ্গে সংগঠনগুলো, তখন একটা ঠিক হয়েছিল যে পরিচয়পত্র ইত্যাদি ব্যবহার করা হয়, ইত্যাদি অনেক কিছু করে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু দুর্নীতি, বাংলাদেশের তো রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সে দুর্নীতি বন্ধ করা যায়নি। চাহিদা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মধ্যস্বত্বভোগী দালালরা লুটে পিটে খাচ্ছে, চাষিরা দাম পাচ্ছে না। সব মিলিয়ে না ইউনূস সরকারের অবস্থাটা এমন যে যেদিকে তাকাই সেদিকে বিপদ। একই রকম বিপদ আমি বলছিলাম টাঙ্গাইলের তাঁত শিল্প গত 28 জানুয়ারি সদ্যই বাংলাদেশের শিক্ষা মন্ত্রককে নিয়ে বাংলাদেশে ইউনেস্কোর যে জাতীয় কমিশন রয়েছে তাদের উদ্যোগে টাঙ্গাইলেই একটা আলোচনা সভা হয়। সেখানে এই টাঙ্গাইলের যে তাঁত শিল্প তার অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনা তো বারবার উঠে আসে ভারতের নাম। ভারত কিছুতে নেই, কিন্তু ভারত ছাড়া যে বাংলাদেশের বাঁচা সম্ভব নয় সেটা ওই বৈঠকেও উঠে আসে। ভারতকে ছাড়া বাঁচা যাবে না। ভারত কিছু না করলেও বাংলাদেশের বিপদ তৈরি হয়ে যাচ্ছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 70 লাখ টাঙ্গাইলের তাঁতের শাড়ি ভারতে আসতো। এবার স্থলপথে বাণিজ্য বন্ধ, এই শাড়ি রপ্তানি স্থলপথে হলে শাড়ি পিছু 38 টাকা খরচ হতো। এখন এই দুই দেশের মধ্যে যে এই বিধিনিষেধ হয়ে গেছে তার ফলে এই পাঠানোর খরচটা শাড়ি পিছু হয়ে গেছে 80 টাকা, 38 টাকা থেকে বেড়ে 80 টাকা, দ্বিগুণের বেশি। পাশাপাশি রপ্তানিতে আগেই বলছিলাম না যে স্থলপথে রপ্তানি অনেক সহজ, অনেক দ্রুত হয়, রপ্তানিতে সময় বেশি লাগছে, সময় বেশি লাগা মানে টাকা আটকে থাকা। আবার ভারতীয়রা ব্যাপক হারে বাংলাদেশে তৈরি টাঙ্গাইল হোক বা অন্য কিছু এইসব শাড়ি বয়কট করছেন, তারা শাড়ি কিনছেন না, বিক্রিটাও কমেছে, মানে চাহিদাও কমেছে, ফলে নাজেহাল অবস্থা। টাঙ্গাইলের এই তাঁত শিল্পীরা সরকারের কাছে সাহায্য চেয়েছে, মানে ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু সেই সরকারটার এমন অবস্থা তাকে সাহায্য করলে ভালো হয়। আইন শৃঙ্খলা নিয়ে তো সেই প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার নাজেহাল। এখন বিপদ দেশের প্রধান দুই শিল্প বাঁচানো নিয়ে।
বামন হয়ে চাঁদ ধরতে চাওয়ার মতোই না, ভারতের সঙ্গে অকারণে শত্রুতা বাড়িয়ে গেছে বাংলাদেশ। সেই শত্রুতা আরো বেশি করে বাড়িয়েছেন ইউনূস চাচা। এখন মনে মনে চাচা বলছেন, বাঁচা বাঁচা বাঁচা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।